নবম দশম শ্রেণী কম্পিউটার ও তথ্য প্রযুক্তি আর আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বিষয়ে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেই অধ্যায় শুরু করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, হেলথ সেফটি অ্যান্ড ইথিক্স ফর আইসিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো হেলথ সেফটি অ্যান্ড ইথিক্স ফর আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিরাপত্তা ও আইসিটি নীতি হলো বিশেষ ধরনের এমন কিছু বিধিবিধান যা কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে এবং মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য অত্যাবশ্যক। তো ইউএসএইচ মানদণ্ডের লক্ষ্য হলো কর্মক্ষেত্রে সুরক্ষা প্রদান করা। এই বিষয়সমূহ অসুস্থতা বা মৃত্যুর মতো বিপদ থেকে রক্ষা পেতে প্রত্যেককে মেনে চলতে হবে। এর অন্যতম উদ্দেশ্য হলো শ্রমিকদের জীবন মান উন্নয়ন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং নৈতিক বিষয়সমূহ, ঝুঁকি শনাক্ত, জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইটি কর্মক্ষেত্রে নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা। এই অধ্যায়ে স্বাস্থ্য নিরাপত্তা ও আইসিটি ইথিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে ওয়ার্ক সেফটি, যেখানে কাজ করা হবে সেখানে কর্মের পরিবেশটা যদি ঝুঁকিমুক্ত হয় তাহলে অনেকের জন্য সুফল বয়ে আনবে। এতে করে একজন দক্ষ কর্মী হারানোর ভয় থাকবে না বা যেখানে কোনো প্রাণনাশের হুমকি থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেফটি আগে, কাজ পরে। সেফটি ফার্স্ট, প্রোটেকশন, রেগুলেশন, হ্যাজার্ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট। দুর্ঘটনা যেটা হয়, হেলথ, তারপর ইন্স্যুরেন্স। সো এই অধ্যায়ের শেষে আমরা তথ্য প্রযুক্তি কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা সমস্যা ও হ্যাজার্ডসমূহ চিহ্নিত করতে পারব। আইসিটি কর্মক্ষেত্রে বসার ভঙ্গি, স্ক্রিনের অবস্থান সেট করতে পারব। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসমূহের ব্যবহারে অভ্যস্ত হব। তারপর তথ্য প্রযুক্তি কর্মক্ষেত্রের ঝুঁকিসমূহ থেকে নিজেকে সুরক্ষা করতে পারব। সোশ্যাল মিডিয়ার আসক্তি ও ক্ষতিকর দিকসমূহ চিহ্নিত করে তা থেকে নিজেকে রক্ষা করব। জরুরি পরিস্থিতি করণীয় নির্ধারণ করে তা পালন করতে পারব। তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিক বিষয়সমূহ চিহ্নিত করে তা পালনে অভ্যস্ত হব। কর্মক্ষেত্রে নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখতে হবে। এখন কর্মক্ষেত্রে যে হ্যাজার্ড মানে কি? আসলে যে দুর্ঘটনা, যেটা সাবধানতা অবলম্বন এবং স্বাস্থ্য নিরাপত্তা ও ঝুঁকি সম্পর্কিত সাধারণ জ্ঞানের কোনো বিকল্প নেই। একটি নিরাপদ কাজের পরিবেশ সে সাধারণত কোনো দুর্ঘটনা ঘটে না। কাজকে নিরাপদ করতে হলে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে। কর্মক্ষেত্র সবাইকে কীভাবে কর্মক্ষেত্রে নিরাপদে রাখা যায় সেই কাজগুলো করতে হবে। যে কোনো চাকরির সম্ভাব্য অনেক ধরনের ঝুঁকি থাকে। চাকরিতে সম্ভাব্য অনেক ধরনের ঝুঁকি থাকে, সেটি শিল্প কারখানাতে হোক আর হাতের দ্বারা চালিত কাজে হোক। এই সব ঝুঁকির মধ্যে নিরাপদ কাজ করতে শেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কীভাবে একজন দক্ষ শ্রমিক হতে হয় সেটাও গুরুত্বপূর্ণ। নতুন চাকরিতে প্রবেশ করলে আপনাকে অনেক অবশ্যই নিরাপত্তার কথাটা মাথায় রাখতে হবে। নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের অবশ্যই সেই দায়িত্ব নিতে হবে। কিছু ঝুঁকি আছে যা মানুষকে তাৎক্ষণিকভাবে আহত করে ফেলতে পারে, আবার কিছু ঝুঁকি ধীরে ধীরে কর্মীদের অসুস্থ করে তুলতে পারে। সেই কারণে শ্রমিকদের উচিত সব ধরনের ঝুঁকিকে সমান গুরুত্ব দিয়ে দেখা, এমনকি তাৎক্ষণিকভাবে বিপদে পড়ার সম্ভাবনা নেই এমন ঝুঁকি ও গুরুত্ব দিতে হবে। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট, যেটা কর্মক্ষেত্রের ঝুঁকিসমূহকে সাধারণত যে প্রধান 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ভৌত বা শারীরিক ঝুঁকি, রাসায়নিক ঝুঁকি, জৈবিক ঝুঁকি, তারপর আর্গোনমিক ঝুঁকি, মনোসামাজিক ঝুঁকি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভৌত ঝুঁকি, শারীরিক ঝুঁকি কি, রাসায়নিক ঝুঁকি, জৈবিক ঝুঁকি, আর্গোনমিক ঝুঁকি এবং মনোসামাজিক ঝুঁকি। এবং ভৌত ঝুঁকি হচ্ছে কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ধরনের বস্তু বা উপাদানের কারণে যেই বিপদের সৃষ্টি হয় তাই হচ্ছে ভৌত
বিপদ বা ফিজিক্যাল হ্যাজার্ড বিভিন্ন ধরনের পড়ে থাকা বস্তু বা উপাদান, যেমন যন্ত্রপাতি, মেশিন, বিদ্যুৎ এর তার, অত্যধিক তাপ বা ঠান্ডা, আর্দ্রতা, অতি শব্দ, কম্পন, চলন্ত বস্তু, কাজের অবস্থা এবং স্থান ইত্যাদিকে ভৌত ঝুঁকি বলে। রাসায়নিক ঝুঁকি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যেমন অ্যাসিড, ক্ষার, ডাইস, পেইন্ট, কুয়াশা, দ্রাবক, কটন, ডাস্ট, গ্যাস, বাষ্প, ওয়েল্ডিং, ধোঁয়া, হাইড্রোজেন, ক্লোরিন, ক্রোমিয়াম, লেড, সীসা ইত্যাদি থেকে যেই ঝুঁকি সৃষ্টি হয় তাকে রাসায়নিক ঝুঁকি বলে। কাঁচামাল সমূহ উৎপাদিত পণ্য বিক্রয়কারী পদার্থ কখনো কখনো ভয়াবহ অবস্থা সৃষ্টি করে, যেমন বিস্ফোরণ, বিকিরণ, বিক্রিয়া, ক্ষয়প্রাপ্ত হওয়া, বিষবাষ্প, মরিচা পড়া, জ্বালা পড়া, ক্যান্সার ইত্যাদি তৈরি হয়। এ হচ্ছে রাসায়নিক ঝুঁকি। এবার হচ্ছে জৈবিক ঝুঁকি। ক্ষুদ্র অণুজীব এবং তাদের বিপাকীয় ক্রিয়ার কারণে যেই বিপদ হয় তাকে জৈবিক ঝুঁকি বা হ্যাজার্ড বলে। যেমন নর্দমার পানিতে সাধারণত বিভিন্ন ধরনের অণুজীব থাকে, সালফার দ্রব্য, দ্রব্য, গ্রিস, তেল ইত্যাদি। আহার করলে তাদের শরীরে বিপাকীয় উৎপাদ হিসেবে হাইড্রোজেন সালফাইড বা সালফিউরিক অ্যাসিড বলা হয় আর কি। হ্যাঁ, H2SO4 যেটা হাইড্রোজেন সালফাইড বা সালফিউরিক অ্যাসিড। নির্দিষ্ট মাত্রার হাইড্রোজেন সালফাইড খুবই বিষাক্ত, এসবের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো ব্যাকটেরিয়া এবং পরজীবী কীট যেগুলি তো অণুজীব এবং তাদের বিপাকীয় ক্রিয়ার কারণে যে বিপদ হয় তাকে জৈবিক ঝুঁকি বলে, এটা আমরা দেখলাম। তো অ্যাকচুয়ালি কেন, যেমন এই যে সালফারযুক্ত দ্রব্য যেমন গ্রিস, তেল ইত্যাদি আহার করলে তাদের শরীরে বিপাকীয় উৎপাদক হিসেবে হাইড্রোজেন সালফাইড গ্যাস নিঃসরিত করে। তো নির্দিষ্ট মাত্রার হাইড্রোজেন সালফাইড খুবই বিষাক্ত, এসবের কারণে মৃত্যু হতে পারে। আচ্ছা, ব্যাকটেরিয়া এবং পরজীবী কীটগুলো ধুলাবালিতে বেশি বেড়ায়, তাদের কারণে শ্বাসতন্ত্রের। তো আমরা যেগুলা দেখলাম যে জৈবিক ঝুঁকি যেটা, এটি এক ধরনের জৈবিক বিপদ যেটা যে পরজীবী কীট যেগুলি ধুলাবালিতে বেশি বাড়ায় তাদের কারণে শ্বাসতন্ত্র সমস্যা হয়। করোনা ভাইরাস গোত্রে কোভিড-19 ভাইরাস যে একটি জৈবিক হ্যাজার্ড, যার কারণে সারা পৃথিবীর যে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। প্রাণী এবং প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ, চামড়া, পশম, চুল ইত্যাদি থেকে তৈরি পণ্য জৈবিক বিপদের অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, পরজীবী কীট, আক্রান্ত পশু যে কোনো ব্যক্তি বা দূষিত জৈবিক তরলের মাধ্যমে ছড়াতে পারে, যেমন অ্যানথ্রাক্স আর ব্যাকটেরিয়া, টিউবারক্লোসিস মাইক্রোব্যাকটেরিয়াম, HIV, হেপাটাইটিস বি ভাইরাস, তারপর হচ্ছে অ্যাসপারজিলাস বা ফাঙ্গি, তারপর হচ্ছে বাইসিনোসিস, অ্যান্ডোটক্সিন, বার্ড ফ্লু ভাইরাস, ম্যাড কাউ, সোয়িং ফ্লু এগুলি। তো মনসামাজিক ঝুঁকি যেটা কর্মক্ষেত্রে কাজ সম্পর্কিত অথবা কাজের অবস্থানগত বিষয় যা কর্মীদের মানসিক চাপ সৃষ্টি করে, এ ধরনের হ্যাজার্ডকে মনসামাজিক হ্যাজার্ড বলে। ফলে মনসামাজিক বিপদ সৃষ্টি হয়, যেমন মানসিক বিষাদ, কাজের প্রতি একঘেয়েমি ভাব, অস্বস্তি এবং জ্বালাপোড়া ইত্যাদি। ঝুঁকি অপসারণ কীভাবে করা যায়? যেখানে কোনো হ্যাজার্ড নেই সেখানে আঘাত পাওয়া বা অসুস্থ হওয়ার কোনো ঝুঁকি নেই বলা যায়। যেখানে সেখানে পড়ে থাকা বস্তুকে দূর করে হোঁচট খেয়ে পড়ে থাকার মতো বিপদ দূর করতে হবে। অপ্রয়োজনীয় রাসায়নিক পদার্থ বর্জন করতে হবে। ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করতে হবে। ক্ষতিগ্রস্ত পদ্ধতির অতি দ্রুত মেরামত করতে হবে। অতিরিক্ত ফটোকপি এবং বই পাণ্ডুলিপির পরিবর্তে ইমেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে। ব্যবহারকারী কর্মযোগ্যতার সাথে নতুন যন্ত্রপাতির সমন্বয় নিশ্চিত করবে। এদের ঝুঁকি অপসারণ, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও তোমাদের এই যে এটা গুরুত্বপূর্ণ আছে, এই যে ঝুঁকি অপসারণ এটা। আর হচ্ছে যে বিভিন্ন প্রকার ঝুঁকি সম্ভবত দরকার, এই যে কর্মক্ষেত্রে যেই ঝুঁকির যে প্রকারভেদ সেটা জানবে। তারপর বিপদ ও ঝুঁকি নিয়ন্ত্রণ করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তো শিল্প কারখানায় বিপদ নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, শিল্প কারখানায় ডিজাইন করা থেকে শুরু করে উৎপাদন সময় এবং কারখানা বন্ধ করা পর্যন্ত এই প্রক্রিয়া মেনে চলা হয়। এখানে আমরা অনেক বিপদ নিয়ন্ত্রণের মূলে প্রাথমিক ধারণাগুলো জেনেছি। যেমন বিপদ বা ঝুঁকি নিয়ন্ত্রণ ধাপসমূহ। প্রথমত বিপদগুলোকে শনাক্ত করতে হবে, তারপর একটা তালিকা তৈরি করতে হবে, বিপদের র্যাঙ্কিং করতে হবে বা শ্রেণী করতে হবে, কতটুকু মানে কি সিম্পল বা সাধারণ, মধ্যম এবং উচ্চ, এইভাবে করে আমাদের করতে হবে। বিপদের সম্ভাবনা অ্যাসেস করতে হবে, বিপদ দূরীকরণ বা কমানোর নিয়ন্ত্রণ করতে হবে। এই যে কর্মক্ষেত্রে সৃষ্ট বিপদসমূহকে অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত এবং তালিকা করতে হবে। এর পরবর্তী ধাপ হলো সম্ভাব্য ক্ষয়ক্ষতির তীব্রতা অনুসারে বিপদকে র্যাঙ্কিং করতে হবে। ধারাবাহিকভাবে বিপদসমূহকে ঝুঁকির স্তর অনুসারে নিম্ন থেকে উচ্চ মান অনুসারে র্যাঙ্কিং করতে হবে। তো পরবর্তী বিপদের ঝুঁকি দূর করার জন্য ভিন্ন কোনো পদ্ধতি ব্যবহার করা উচিত। আচ্ছা, ঝুঁকি নিয়ন্ত্রণের যে অগ্রাধিকার যে ক্রমপর্যায়, সেটা কর্মক্ষেত্র থেকে ঝুঁকি সম্পূর্ণরূপে দূর করতে হবে, এটাই সবচেয়ে ভালো উপায়। তো একটি শান্ত পরিবেশ থেকে একটি শব্দ সৃষ্টিকারী মেশিন যেমন সরাতে হবে, বিপদ সৃষ্টিকারী পদার্থের পরিবর্তে কম ক্ষতিকারক পদার্থ ব্যবহার করার সৃষ্টি করতে হবে, মানে করতে হবে। যেমন অ্যাজমা বৃদ্ধিকারক পদার্থ থাকবে না, এই এমন পেইন্ট ব্যবহার করতে হবে। কর্মক্ষেত্র থেকে বিপদ সরিয়ে ফেলা, যেমন ফিজিক্যাল হ্যাজার্ড কর্মক্ষেত্র থেকে সরিয়ে ফেলতে হবে। উৎস থেকে হ্যাজার্ড নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করতে হবে। প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ একটি প্রশাসনিক কৌশল কর্মক্ষেত্রের কর্মীদের নিরাপত্তা স্বাস্থ্য নিশ্চিত করে। এবার আমরা আসবো তথ্য প্রযুক্তির কর্মক্ষেত্রের ঝুঁকির যে প্রকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের অবস্থানগত সমস্যা, দেহভঙ্গির সমস্যা, চোখ ও দৃষ্টিবৈকল্য, শ্রবণ বিভ্রাট, তারপর অস্থিতে ব্যথা, উচ্চ রক্তচাপ, স্থূলতা বা মেদ বাহুল্য, রক্তের ঘনীভূত, তারপর হচ্ছে রিপিটেটিভ স্ট্রেন ইনজুরি, তারপর হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ ঝুঁকি, ইন্টারনেটে আসক্তি, এগুলি। এই যেমন এটা হচ্ছে ঠিক আছে এই প্রক্রিয়াটা, আর বাকিগুলো হচ্ছে ফল্ট, এই যেগুলো একটাও কিন্তু ঠিক নেই। এভাবে বসাটা হচ্ছে মানে ঝুঁকি। এবার কম্পিউটারে কাজ করার সময় অবশ্যই নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে। সেগুলো কী কী? কিবোর্ডে কাজ করার সময় সঠিক বডি পোশ্চার বজায় রাখতে হবে। পিঠের স্থান ঝুঁকি থেকে নিস্তারের জন্য একটি ব্যাক সাইড সাপোর্ট চেয়ার ব্যবহার করতে হবে। এতে পিছন দিকে একটা ব্যাক সাইড সাপোর্ট চেয়ার, আমরা যে কালো একটা ব্যাক সাইড সাপোর্ট দেওয়া হয় সেটা দিতে পারেন। তো খেয়াল রাখতে হবে পায়ের পাতা যেমন মেঝেতে সমান্তরালভাবে থাকবে, ঠিক আছে? ঘাড় বাঁকানো বা ঘোরানো থেকে বিরত থাকতে হবে। ঘাড় সোজা রাখতে হবে, কোমর বা পেছনে সাপোর্ট থাকবে, বসার স্থান আরামদায়ক হতে হবে। তো হাঁটু থেকে টেবিলের মধ্যে একটি ফাঁক থাকবে, যে পা মাটিতে বা ফ্লোরে লেগে থাকবে। মাউস ও কিবোর্ড টেবিলের মাঝামাঝি থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করবে তাদের। কাজের ফাঁকে মাঝে মধ্যে বিরতি নিতে হবে। কম্পিউটারের মনিটর ও দূরত্বের অসামঞ্জস্যের জন্য মাথা ব্যথা, চোখ ব্যথা, চোখে ঝাপসা, পানি পড়া এগুলো হতে পারে। এজন্য চোখ সমান্তরালভাবে এটাকে রাখতে হবে। এটাকে বলা হয় যেমন এরগোনমিক্স, স্বাস্থ্য ঝুঁকি নিরসনের টেবিল ও মনিটরের স্ক্রিন। এই ধরনের আমাদেরকে টেবিল নির্বাচন করতে হবে। এটা কি? এই টেবিলটা ওঠানামা কিন্তু করা যায়, যা যেরকম কোনো ব্যক্তি হাইট বেশি, কোনো ব্যক্তি হাইট কিন্তু কি কম। এতে করে যদি এই টাইপের হয়, এরগোনমিক্স যদি হয়, তাহলেই সুবিধা যেই চেয়ারগুলোকে মানে টেবিলগুলোকে ওঠানামা করে মনিটরটাকে বসানো যায় আর কি। এবার হাতের সঠিক অবস্থান কিভাবে, এটা হচ্ছে ভুল পদ্ধতি, এটা হচ্ছে রাইট পদ্ধতি। এভাবে হাতকে রাখতে হবে, ঠিক আছে? এরকম। তারপর
কর্মক্ষেত্রে অস্থির পেশিয়াল সমস্যার কারণ, যে অঙ্গের অসংলগ্ন অবস্থান, শরীরে অস্থিরতা, অনবরত একই সাথে অঙ্গ সঞ্চালন, ক্ষুদ্র অঙ্গের উপরে লাগাতার চাপ যথা কবজি বা হাত, কাজের গতি যার জন্য শক্তি পুনরুদ্ধারের সময়ের স্বল্পতা। আচ্ছা, অস্থি পেশিয়াল সামঞ্জস্যজনক ঝুঁকির কারণ উপসর্গ, তোমরা এটা একটু দেখতে পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। এখানে ঝুঁকির কারণ কি কি, উপসর্গগুলো কি কি থাকতে পারে? বারবার কবজি নড়াচড়া, বারবার কাঁধের নড়াচড়া, দীর্ঘক্ষণ হাত টান করে কাজ করা, কাঁধের উপর দীর্ঘক্ষণ চাপ। এগুলোর জন্য হচ্ছে ব্যথা, দুর্বলতা, ফুলে যাওয়া, জ্বালাপোড়া, ভোঁতা অনুভব। হাতের সামনে বাহু বারবার শক্তি প্রয়োগ, ব্যথা, দুর্বলতা, ফুলে যাওয়া, জ্বালাপোড়া, এগুলো তোমরা হয়তো পড়লেই বুঝতে পারবে। চোখের ঝুঁকি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন দীর্ঘক্ষণ কম্পিউটারে মনিটরের স্ক্রিন এর দিকে তাকিয়ে থাকি, তখন মনিটর হতে আগত যে আলোক রশ্মি চোখের ক্ষতি করে। আমরা যদি এই বিষয়টাই গুরুত্ব সহকারে না দেখি, তাহলে এক পর্যায়ে চোখের সমস্যা শুরু হবে। মনিটরের স্ক্রিনের ক্ষতিকর আলোক রশ্মি থেকে চোখকে রক্ষা করতে হলে অবশ্যই মনিটরের সম্মুখে স্ক্রিন প্রোটেক্টর লাগাতে হবে। চোখের উপর চাপ কমানোর উপায়, কম্পিউটার স্ক্রিন চোখ থেকে 20 ইঞ্চি অতি দূরত্বে রাখা। কোনো ডকুমেন্ট দেখে টাইপ করতে হলে তা স্ক্রিনের পাশে রাখা, যেন বারবার দৃষ্টি পরিবর্তন করতে না হয়। স্বস্তিকর চেয়ারে বসা, এমন মনিটর ব্যবহার করা যা বিভিন্নভাবে সমন্বয় করা যায়। ঘরের পটভূমি আলো ও স্ক্রিনের আলো স্বস্তি ও সহনীয় পর্যায়ে রাখা। কাজের ফাঁকে বিরতি, চোখের যত্ন নেওয়া। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইন্টারনেটে যে আসক্তি, এটা খুব একটা মারাত্মক ব্যাধি। অনেক দিন ধরে কম্পিউটার ও ইন্টারনেটের কাজ করার ফলে আমাদের মাঝে এক ধরনের আসক্তি সৃষ্টি হয়। যে কোনো কিছুতে আসক্তি মানুষের জন্য অকল্যাণকর। ইন্টারনেট ও আসক্তি বর্তমান ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ বিভিন্ন ধরনের গেম, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অকারণে সময় নষ্ট করছে, বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখতে হবে। ইন্টারনেটে আসক্তির উপসর্গগুলো কী কী? যে ঘন ঘন মেসেজ ও মেল চেক করা, মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস পরিবর্তন করা, যখন তখন সেলফি আপলোড করা, ইন্টারনেট থাকতে উৎফুল্ল বোধ করা, সামাজিকতা থেকে দূরে সরে যাওয়া, যেসব কাজকর্মে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল নেই সেসবে আগ্রহ না থাকা, ইন্টারনেট কানেকশন না থাকলে চটপটে লাগা, ইন্টারনেট কানেক্ট থাকলে সময় জ্ঞান না থাকা। জরুরি পরিস্থিতি, ইমার্জেন্সি সিচুয়েশন, যেটা একটি জরুরি অবস্থা স্বাস্থ্য, জীবন, সম্পত্তি বা পরিবেশের উল্লেখযোগ্য ক্ষতির সম্ভাব্য ঝুঁকি তৈরি করে। জরুরি অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করা কর্মস্থলে স্বাস্থ্য নিরাপত্তার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি একটি বিধিবদ্ধ ব্যবস্থা। সচরাচর জরুরি পরিস্থিতি অগ্নি অথবা বিস্ফোরণ, মেডিকেল ইমার্জেন্সি, খারাপ আবহাওয়া, বড় ধরনের পাওয়ার ফেল, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি। তারপর হচ্ছে জরুরি পরিস্থিতির জন্য যে প্রস্তুতি কী নিতে হবে, অগ্নি নির্বাপক ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা ও হ্যাজার্ড অপসারণ ইত্যাদি পদক্ষেপ নিতে হবে। একজন কর্মী হিসেবে জরুরি পরিস্থিতি যে বিষয়গুলো জানা দরকার, সচরাচর জরুরি পরিস্থিতি সম্পর্কে জানা, কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সাড়া দেওয়া, জরুরি অ্যালার্ম বাজলে সাড়া দেওয়া, জরুরি পরিস্থিতির বাইরে বের হওয়ার জন্য ব্যবহৃত সিম্বলসমূহ অনুসরণ করা। আমরা এই সিম্বলগুলো দেখব। যেমন এটা কি, এটা হচ্ছে ভিজা ফ্লোর থাকলে, পিছলে খাওয়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে এই চিহ্নটা লাগিয়ে দিতে হবে। এরপর হচ্ছে বিপদ চিহ্ন, কোনো বিপজ্জনক বস্তু যার কারণে মানুষের মৃত্যুর কারণ হতে পারে, সেই ক্ষেত্রে এটি সাইনটি ব্যবহার করতে হবে। তারপর হেলথ সেফটি অ্যান্ড ইথিক্স ফর আইসিটি, এটা ডেঞ্জার, হাই ভোল্টেজ যদি কোনো বিষয় থাকে সেই জায়গায় এটা দিতে হবে। উচ্চ ভোল্টেজ সম্পূর্ণ কোনো সোর্স থাকলে সেখানে সাইনটি ব্যবহার করতে হবে। এবার হচ্ছে নো স্মোকিং, এই সাইনের মাধ্যমে ধূমপান করা নিষেধ করা হয়েছে। অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গের প্রবেশ অধিকার, শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই প্রবেশ বোঝাতে এই সাইন ব্যবহার করা হয়। নিষিদ্ধ খাবার, পানীয়, ল্যাবে যে কোনো ধরনের পানীয় বা খাবার নিয়ে নিষেধ বোঝাতে
এই সাইন ব্যবহার করা হয়। মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, তো মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ এটা দেওয়া হয়। তো ছেলে মেয়েদের প্রবেশাধিকার, এটা হচ্ছে আলাদা প্রবেশাধিকার সাইন হিসেবে ব্যবহার করা হয়। এটা সাধারণত টয়লেটে সামনে দেওয়া হয়। আইসিটি ব্যবহারের ক্ষেত্রে ইথিক্স বা নৈতিকতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যেমন প্লেজারিজম বলতে আমরা বুঝি অন্যের অনুমতি ছাড়া তার তৈরিকৃত কোনো কিছু নিজের নামে চালিয়ে দেওয়া, কপি করে নিজের নাম এডিট করে চালিয়ে দেওয়া এটা। তো এইখানে অন্যভাবে বলা যায় নকল করা বা চুরি করা। আমাদের দেশে আইটি জগতে না জেনে অনেকেই অন্যায় কাজটি করে থাকেন, কিন্তু কাজটির জন্য যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তা অনেকেই ভেবে দেখে না। মেধার অপচয়, আর্থিক জরিমানা, জেল জরিমানা, চুরি, প্ল্যানিং সর্বোপরি সামাজিক অপরাধ হিসেবে গণ্য করা। জ্ঞানী ব্যক্তিরা এর সাথে কিন্তু জড়িত, সংশ্লিষ্ট করেন। এবার আসো আমরা কপিরাইট মূলত দুটি শব্দের সম্বলিত, কপি এবং রাইট। কপি অর্থ নকল এবং রাইট অর্থ প্রতিলিপি বা অনুলিপি, অনুকৃতি বা অনুকরণ, অনুসৃতি। আর রাইট হচ্ছে অধিকার বা সত্য, ন্যায়। সহজ ভাষায় বলা যায় কপিরাইট হচ্ছে নকল করার অধিকার বা নকলাধিকার। কপিরাইট একটি আইন যার দ্বারা লেখকের মৌলিক সৃষ্টিকর্মেও জন্য নির্দিষ্ট সময়ের এক ছত্র অধিকার প্রদান করা। তো এখানে অনেক কিছু থাকবে, তোমরা এটা পড়বা। কপিরাইটের প্রয়োজনীয়তা এটা দেখবে, যেহেতু এটা কিন্তু ইথিক্সের মধ্যে পড়ে। আনএথিক্যাল কেউ কোনো কিছু যাতে কারো ইনফরমেশন চুরি করতে না পারে সেই জন্য যেই নীতি, সেই জিনিসগুলো সবার জানতে হবে। ঠিক আছে, কপিরাইটের যে প্রয়োজনীয়তা এটা করে রাখলে সুবিধা কী কী সেটা। ঠিক আছে, এখানে যেমন সঙ্গীত বিষয়ক কর্মের ক্ষেত্রে যারা এই যে সুরকার বা রচয়িতা, ফটোগ্রাফার ব্যতীত অন্য কোনো শিল্প সুলভ কর্মের সাথে ওরা নির্মাতা হয়। ফটোগ্রাফারের ক্ষেত্রে চিত্রগ্রাহক, এভাবে মানে যারা চলচ্চিত্র অথবা শব্দ রেকর্ডিংয়ের ক্ষেত্রে ওরা হচ্ছে প্রযোজক। এইভাবে করে মোটামুটি যে প্রয়োজনীয়তাগুলো আছে সেটা তোমরা শিখবা। খুবই বেশি কপিরাইট একজন লেখক, শিল্পী, সৃষ্টিকারীকে নানাবিধ সুবিধা ভোগ করার অধিকার দেয়। আচ্ছা, কি লেখক নির্বিঘ্নে নতুন জ্ঞানের সন্ধান করেন। আচ্ছা, লেখক শিল্পীগণ তাদের কাজের জন্য সম্মানে পান। লেখক শিল্পী গোষ্ঠী তাদের সৃষ্টিকর্মের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হন। কপিরাইট আইন লেখক শিল্পীদের স্বার্থ রক্ষা করে। এবার আসো আমরা জবশিট। এই যে জবশিট কীভাবে কী করবে। জবশিটে প্রথমত এই কথাগুলো তোমরা লিখবে। তথ্য প্রযুক্তি কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করে কর্মক্ষেত্রটিকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এই কথাটা লিখবে। পারদর্শিতার মানদণ্ড, এই কথাগুলো লিখবে। সেটা কি স্বাস্থ্যবিধি সুরক্ষা পদ্ধতি অনুসরণ করে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্ন নিশ্চিত করা। আইটি কর্মক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষা পোশাক পিপিই চিহ্নিত ও ব্যবহার করা। কপিরাইট ব্যবহার সঠিক বডি পোশাক নিশ্চিত করা। কম্পিউটার ব্যবহারের সঠিক বডি পোশাক নিশ্চিত করা। সুরক্ষা সম্পর্কিত চিহ্নিতসমূহ শনাক্ত করা। কর্মক্ষেত্রে সুরক্ষার শর্ত অনুযায়ী হ্যাজার্ড এবং স্বাস্থ্যের সম্ভাব্য বিপদসমূহ চিহ্নিত করা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাজার্ড এবং সম্ভাব্য বিপদসমূহ কর্তৃপক্ষ মনোনীত ব্যক্তির কাছে রিপোর্ট করা। কাজ নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করা। জরুরি পরিস্থিতি চিহ্নিত করে কর্মক্ষেত্রের বিধি অনুসারে প্রতিবেদন করা। তো এবং প্রয়োজনীয় যে মালামাল বা সুরক্ষা, এটা তো তোমরা আগে দেখছো। এটা হচ্ছে অ্যাপ্রন, জুতা, মাস্ক, হ্যান্ড গ্লাভস, মাঝারি মাপের, আর এখানে পরিমাণ একটি করে বা এক জোড়া। প্রয়োজনীয় উপকরণ কাগজ, কলম, এগুলা প্রয়োজন মতো। তারপর হচ্ছে যে কাজের ধারা, এখানে একটা ফর্ম থাকবে, ফর্মটা সংগ্রহ করতে হবে। আইটি কর্মস্থল পরিদর্শন করা। আইটি কর্মস্থলের অবস্থা অনুযায়ী হ্যাজার্ড শনাক্তকরণের তালিকা ফর্মটি পূরণ করা। কর্মস্থলের দায়িত্ব
প্রাপ্ত সেফটি অফিসার ও ম্যানেজার নাম লেখা। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই। এখানে ঝুঁকি চিহ্নিতকরণ ফ্রম চেকলিস্ট, এটা যেমন এটা হচ্ছে কি রিস্ক লেভেল, উচ্চ, মধ্যম লেভেল হচ্ছে মিডিয়াম, নিম্ন লেভেল হচ্ছে লো। তো এইখানে এগুলো থাকবে। কন্ট্যাক্ট ইনফরমেশন, ইন্সপেকশনকারীর নাম, ইন্সপেকশনকারীর তারিখ, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের নাম, ওএসএস কোঅর্ডিনেটরকে, এগুলি। তারপরে এখানে আছে যে কোনটা এই বিষয়, মেঝেতে কোনো গর্ত নেই, এখানে নেই, আছে, ঝুঁকির পরিমাণ, বিস্তারিত এগুলো লিখবা। ধুলো আবর্জনা আছে কিনা এগুলা। তারপর চলাচলের স্টোক, ম্যাটেরিয়ালস নেই এগুলা। তারপর হচ্ছে ফ্লোর আর অ্যারাউন্ড, এটা মেশিন সমূহর মানে ঝুঁকি আছে কি নাই এগুলি। পাওয়ার কানেকশন, গুড আর ব্যাড বা যেটা আছে সেটা এখানে দেখতে হবে। এই টোটাল এটা কিন্তু নিতে হবে, ঠিক আছে। এই চেকলিস্টটা কিন্তু ফিল আপ করতে হবে। তথ্যের প্লাজারিজম চেক কীভাবে করতে হবে সেটা, পারদর্শিতার মানদণ্ড, এটা এই প্লাজারিজমটা চেক করতে হবে। কর্মক্ষেত্রের ইথিক্সের মূলনীতিগুলো চিহ্নিত করা, কর্মক্ষেত্রের আইটি সম্পর্কিত নৈতিক বিষয়গুলো চিহ্নিত করা, ব্যক্তিগত নৈতিক আচরণের সূচকগুলি চিহ্নিত করা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য নৈতিক বিষয় চিহ্নিত করা, নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখার জন্য চিহ্নিত করা। তো এইগুলো তো আছেই। আমরা এই কীভাবে প্লাজারিজম চেক করে সেটা আমরা একটু নমুনা হয়তো। এখানে প্লাজারিজম চেকার অনেকগুলো অনলাইন পদ্ধতি আছে, এমনি সফটওয়্যার আছে, এগুলো ডাউনলোড করেও কিন্তু চেক করা যায় আর কি। যেমন এখানে একটা আছে হয়তো গ্রামারলি ফ্রি, মানে 100% ফ্রি অ্যান্ড অ্যাকিউট। আচ্ছা, এটা হচ্ছে কোনো একটা আর্টিকেলের মধ্যে, কোনো একটা লেখার মধ্যে কারো কোনো তথ্য, কোনো ইনফরমেশন থেকে এখানে আছে কি না সেটা কিন্তু এখানে কত পার্সেন্ট আছে সেটা এখানে দেখাবে। ওকে, এখানে ট্যাক্সটা এখানে দিতে হবে। আমি এখানের যেটা দিল সেটা আমি একটু দেখি। এই যে এখানে কম্পিউটার চালু, ইন্টারনেট সংযোগ দাও, ইন্টারনেট হতে স্যাম্পল টেক্সট সংগ্রহ করতে হবে। যে কোনো একটা আমি স্যাম্পল টেক্সট সংগ্রহ করব। যেমন এখানে যে বিটিভির সাইট থেকেই তারা এখানে নেওয়া হলো, আমরাও সেটা দেখতে পারি যে বিটিইবি, আচ্ছা, বিটিভির হিস্ট্রি যেটা, হিস্ট্রি, আমরা একটা স্যাম্পল টোকেন সংগ্রহ করলাম আর এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা বা এখান থেকে আপলোড করে দিতে পারছি। এখানে আপলোড করে দিলেও কিন্তু হবে এখানে ক্লিক করে। তো এটা চেক করতে হবে আর কি। গ্রামার চেক করা যায়, এরর, আবার প্লাজারিজমগুলো চেক করা যায়। এটা অনেকগুলো হচ্ছে পেইড থাকে, তো এরকম চেক করলে ফাইল ক্যাপচা ফার্স্ট, তো এরকম আছে। বা এখানে ইউআরএলটা দিলেও কিন্তু হয়। হ্যাঁ, এখানে এছাড়াও অনেকগুলো প্লাজারিজম ওয়ে রয়েছে, সেগুলো তোমরা হয়তো দেখতে পারো। বিশেষ সফটওয়্যার আছে, ফিড ভার্সন বা ফ্রি সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যারের মধ্যেও চেক করা যায়। আচ্ছা,
কিছু কিছু ফেক আছে যেগুলো ভালো, সেগুলো দিয়ে তোমরা এটা চেক করবে, চেক করে দেখবে যে কীভাবে এটা করা যায়। প্লেজারিজম চেকার, হ্যাঁ একটা কাজ না হলে আরেকটাতে দেখবা এখানে। আর ফ্রি না হলে পেইড ভার্সনও কিছু আছে, সেগুলো নিতে হবে। প্লেজারিজম চেকার এগুলো সাধারণত যারা আর্টিকেল লেখে এর জন্য খুবই দরকার। আচ্ছা এখানে এটা না, আমরা যেটা নিয়েছিলাম হিস্ট্রি, এই যে আমরা চেক করতে থাকি এইভাবে, কিন্তু সেই চেক করে আমরা যখন কপি করি কোনো একটা ট্যাক্স এখানে দিব, যেটা সোর্সটা আমরা জানতে পারবো এখানে কতটুকু প্লেজারিজমের সমস্যা আছে, কপি বা নকলের সমস্যা আছে, সেগুলি কিন্তু এখানে দেয়। এটা হয়তো সময় সাপেক্ষ, সময় লাগবে, সেই জন্য হয়তো আমি এত আর দীর্ঘায়িত করব না। তো এইভাবে করে তোমরা এটা মানে চেক করে নিতে পারো। এই পদ্ধতিগুলো এখানে বইও কিন্তু আছে, ঠিক আছে। এখন মূল কাজ হচ্ছে তোমরা অনুশীলনীর যেই প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু শিখবে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রায় এখানে কিন্তু দেওয়া আছে। যেমন কপিরাইটের প্রয়োজন হয়তো খুবই গুরুত্বপূর্ণ, কম্পিউটার ব্যবহারের বিবর্ষী দিকগুলো, কর্মক্ষেত্রের ঝুঁকি, বিভিন্ন হ্যাজার্ড সমূহ, এগুলি ইন্টারনেট আসক্তি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন, এগুলোর অ্যান্সার কিন্তু বইয়ের মধ্যে আছে, তোমরা এটা শিখবা। তো ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী আমরা তৃতীয় অধ্যায়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় এটা নিয়ে আলোচনা করব, কীভাবে একটা ডেস্কটপ কম্পিউটার অ্যাসেম্বলি করা হয়, তার যন্ত্রাংশগুলো কীভাবে অ্যাসেম্বলি করবে, কীভাবে কাজ করবে, সেগুলো নিয়ে আমরা আলাপ করব একদম প্রফেশনাল বেস, সুন্দরভাবে যাতে তারা কম্পিউটারে যে অ্যাসেম্বলি করে একটা কম্পিউটার দাঁড় করাইতে পারবে এটা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।